কটা বই হয়তো আমি পড়েছি কিনা বা তার কোনো সিনেমা দেখেছি কিনা, তার নাটক কিছুই দেখিনি, কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছে, কিছুই লিখতে পারলাম না। সালা কি লিখলাম? আমি কখনোই নিজেকে পদক পাওয়ার মনে করি না। বই লিখলে কি সে কবি হতে পারে? বই প্রকাশ আমি করেছি কেন? কবি হওয়ার জন্য না। মানে আমি যখন থেকে আমি মনে করবো আমি কবি হয়ে গেছি, আমার ওই দিন থেকেই পতন শুরু। মডেলরা তো পোশাক পরে না, মডেলের সাথে পোশাক যায় না। মডেল একটা ক্যানভাস, সেখানে একটা ছবি আঁকা হয়। আমাকে ভালোবেসো না তুমি। তুমি ভালোবাসতে শুরু করলে হয়তো আমার অপ্রাপ্তির নেশা কেটে যাবে। দিনের পর দিন তুমি কেমন আছো জানতে চাইবার জন্য আমার তৃষ্ণা করে যাবে। তোমার কথা শোনার জন্য আমার অস্থিরতা কমে যাবে। তার চেয়ে আমাকে ভালোবেসো না তুমি, বরং তোমাকে না পাওয়ার বেদনা করতে দাও। বরং আমাকে বুঝতে দাও, তোমাকে না পাওয়ার কতখানি শূন্যতা বুকে নিয়েও আমি তোমাকে ভালোবাসতে পারি। সবাইকে ওয়েলকাম করছি আজকে আমাদের নতুন একটি এপিসোডে। এবং আজকে আমাদের 360 প্রোফাইলে স্পেশাল গেস্ট আছেন, আমাদের সবারই প্রিয় মুখ। বিশেষ করে উনি একজন লেখক এবং সাম্প্রতিক সময়ের একজন উদীয়মান মডেল, জ্যাকলিন কাব্য। শুরুতেই আমি জ্যাকলিন কাব্যকে ওয়েলকাম করছি 360 প্রোফাইলে। কাব্য, কেমন আছো? খুবই ভালো। এতক্ষণ যতটুকু ভালো ছিলাম, এখানে আসার পরে মনে হচ্ছে আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, বিশেষ করে তুমি আমার খুব প্রিয় একজন হোস্ট, আর 360 প্রোফাইলের শোগুলো আমি নিয়মিতই দেখি আর খুব ব্যতিক্রম ধারার। তো এই জন্য আমি আজকে এখানে উপস্থিত হওয়ার পরে এখন আরো বেশি ভালো লাগছে আমার। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাদের 360 প্রোফাইলের শো দেখো এই কারণে। তোমার ছোটবেলা থেকে তুমি আসলে কিভাবে সাহিত্যের প্রতি কিংবা ক্যারিয়ার যে বিল্ড আপ করতে করতে তুমি এখন সব মডেলিংয়ে আসছো, তো এর পিছনের গল্পটা যদি একটু ছোট করে বলতা। আচ্ছা, এটা গল্পটা তো অনেক বড়, ছোট করে বললে অবশ্য হবে না। তবে আমার গল্পের যে মূল ভাব সেটা খুবই ছোট, যে আমি সাহিত্য বা সংস্কৃতি দুইটাকে পাশাপাশি দেখি। অনেকেই বলে যে তুমি তো কবি, লেখালেখি করো, তুমি আবার মডেলিং কেন করছো? হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আমি যখন কবিতা লিখি, আবার যখন আমার একটা সুন্দর ফটোশ্যুট করছি বা একটা ছবি পেলাম, তো আমার সবসময় মনে হতো যে আমার একটা সুন্দর ছবি একটা কবিতার মতো, আবার একটা কবিতা একটা ছবির মতো। ওয়াও। এই আর কি। তো আমার হচ্ছে সব কিছু, যে শিল্প সাহিত্য সংস্কৃতি সব কিছুকে আমি যেহেতু পাশাপাশি দেখি, এ কারণেই আমি ছোট থেকে আমি নাচও করতাম, পাশাপাশি লেখালেখির প্রতি একটা ভীষণ ঝোঁক ছিলই। আবার ছবি তোলার নেশা খুব ছিল। ছবি তোলা বলতে আমি ছবি তুলছি তা না, মডেলিংয়ের আচ্ছা, এটা আমার খুব পছন্দের ছিল। তো একরকম ভালো লাগা থেকেই এই কাজে আসা। আচ্ছা। বিনোদনের যে বিভিন্ন মাধ্যমগুলো আছে, তো স্পেসিফিকভাবে মডেল আমরা কাদেরকে বলবো? মডেল শব্দটা হচ্ছে যে আমি কোনো কিছুকে প্রেজেন্ট করছি। মডেল অনেক কিছুরই হতে পারে, যে তোমাদের এই স্টুডিওটা, এটারও একটা মডেল আছে। মডেল তো একটা কাঠামো। আচ্ছা, তো মডেল হলো একটা ক্যানভাস বা একটা কাঠামো, যেখানে কোনো কিছুকে ফুটিয়ে তোলা হয়। এখন যখন আমি কোনো ক্লথিং ব্র্যান্ডের কাজ করছি, তখন আমি সে পোশাকের মডেল। সে পোশাকটার সৌন্দর্য, তার ব্যবহার বা পোশাকটাকে কিভাবে সে ক্যারি করতে পারে, এইটা ফুটিয়ে তোলাটাই হচ্ছে আমার মডেলিং। ওকে। আবার যখন আমি কোনো রেস্টুরেন্টের প্রমোশন করছি, তো রেস্টুরেন্টে কী কী খাবার আছে, মানে তার ইন্টারনাল যে বিষয়গুলো, সেটার যে কাঠামোটা, সেটা আমার মাধ্যমে উপস্থাপন হবে। তো মডেল আসলে আমরা স্পেসিফিক, মানে মডেল বলতেই যে শুধু সে ফটোশ্যুট করছে এরকম কিন্তু না। আবার কবিতারও মডেল আছে, বইয়েরও মডেল আছে। আচ্ছা, আমরা কিন্তু বইয়েরও মডেল দেখি, যে কত ফরমার বই করছি, কী ধরনের বাইন্ডিংস করছি। তো মডেল শব্দটাকে না কোনো গণ্ডির ভিতরে আসলে রেখে হবে না। বিশেষ করে সব কাজের সাথে যুক্ত জিনিসটাকে রিপ্রেজেন্ট করাই মডেল। জি, জি। ওকে। সাহিত্যিক যে পরিচিতিটা, যেহেতু তুমি একজন কবি, কয়টা আমার বই? 3টা বই আচ্ছা, প্রকাশ হয়েছে, 3টি যেহেতু তোমার কবিতা। অনেকগুলো বই আসছে, সেই জায়গা থেকে আমি একটু জানতে চাইবো যে সাহিত্যিক পরিস্থিতিটা আসলে কিভাবে হওয়া উচিত? এটা কি সাহিত্যের মাধ্যমে হওয়া উচিত, নাকি হচ্ছে মিডিয়ার মাধ্যমে হওয়া উচিত? আমার মনে হয় যে যদি আমরা আদর্শগত ভাবে চিন্তা করি, তাহলে সাহিত্যের প্রচারণাটা সাহিত্যের মাধ্যমে হওয়া উচিত। যে কোনো পাঠচক্র, কোনো লেখক পরিচিতির মাধ্যমে বা লেখকের জীবনী, লেখকের দর্শন, এভাবে করা উচিত। কিন্তু আমরা এখন ডিজিটালাইজেশনের যুগে আছি, আর মিডিয়ার সাথে তো সাহিত্যের কোনো সংঘাত নাই, না, আমি এই কনফ্লিক্ট নাই। প্রশ্নটা কেন করলাম মাঝখানে একটু জি। অ্যাড করি
কারণ আমি এই কারণেই বললাম সাহিত্যিক পরিচিতি সাহিত্যের মাধ্যমে হওয়া উচিত কিনা। আমরা যখন একটু সোশ্যাল মিডিয়াতে দেখি তখন কিন্তু দেখা যায় নর্মালি আগে যাদের একটু ফেস ভ্যালু আসে বা ওই ফ্রেমটা পাই সোশ্যাল মিডিয়াতে, তখন কিন্তু দাম করে একটা বই লিখে ফেলে এবং তখনই কিন্তু সাহিত্যিক নামটা সে নিয়ে ফেলে। এই কারণে বললাম সাহিত্যিক নামটাকে আসলে সাহিত্যের মাধ্যমে হওয়া উচিত নাকি হচ্ছে মিডিয়ার মাধ্যমে হওয়া উচিত? এখানে সমস্যা, মিডিয়া সাহিত্যের প্রচার করুক এতে কোনো অসুবিধা নাই, মিডিয়াকে হতে হবে সাহিত্যের সহায়ক, কিন্তু মিডিয়া যদি সাহিত্যকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সেখানেই সমস্যা। তো মিডিয়া যদি সাহিত্যের সহায়ক হয় এতে কোনো সমস্যা নাই, কিন্তু মিডিয়া যদি সাহিত্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তখন কনফ্লিক্টটা আসে। ট্রু। তুমি যেহেতু কবিতা লেখো বিশেষ করে এবং তোমার 3টা কবিতার বই আছে, কবিতা কি মানুষকে প্রভাবিত করে? কবিতা সাহিত্যের প্রাণ, বা কবিতাকে বাদ দিয়ে আসলে সাহিত্য সংস্কৃতি কোনো কিছুই আমার মনে হয় না সম্ভব। কবিতার মূল যে হচ্ছে উপজীব্য তা হলো ছন্দ, শুধু যে হচ্ছে লেখালেখি সংস্কৃতি এক্ষেত্রে না, যদি আমরা বিজনেসেও যাই বা কর্পোরেট লেভেলে যাই ওখানেও একটা কাজের একটা ধারা আছে যেটাকে আমি কবিতা হিসেবে বলছি, মানে যে ছন্দটা এটাকে বলছি কবিতা। তো যদি আমার ব্যালেন্স ঠিক না থাকে, মানে আমি যদি ছন্দ না বুঝি, কবিতা না বুঝি, তো আমি বিজনেসে যাই আর লেখালেখিতে যাই আর সাহিত্য সংস্কৃতি যেখানেই যাই, কবিতাকে বাদ দিয়ে আমাদের জীবনটা গোছানো হবে না। তো যে কবিতাকে ছাড়া তার জীবন যাপন করতে চাবে তার জীবনটা এলোমেলো হয়ে যাবে। অবশ্যই কবিতা সমাজকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, কবিতা প্রশ্ন করতে জানে, কবিতা বিবেককে জাগায়, কবিতা অনুভূতি জাগায়। মানে একই কবিতা দিয়ে একজন মানুষকে কাঁদানো যায় আবার হাসানো যায়। তো কবিতা সবচেয়ে শক্তিশালী যে আমরা অস্ত্র বলতেছি এটা কবিতাই। সে কবিতা বোঝে না কিন্তু কবিতার লাইনটাই তার ভিতরে চলে আসতেছে। এটা কিভাবে রিলেট করবে? ওই তো, মানে কবিতাকে বাদ দিয়ে তো আমরা জীবনযাপন করতে পারছি না। আমরা যেখানেই যাই কবিতা আমাদের সাথে রিলেটেড হয়ে আসছে। মানে আমাদের শৃঙ্খল জীবন বা যদি আমরা একটা সুন্দর জীবন চাই তো কবিতা আছেই। এখন হলো কবিতা নিয়ে এটা হচ্ছে আমি জানি না সাহিত্যিকদের সমস্যা কিনা বা হচ্ছে আমাদের গাফিলতি হতে পারে। আমরা হচ্ছে আমাদের জেনারেশনের মধ্যে ঢুকাই দিছি যে কবিতা জিনিসটা অনেক কঠিন, কবিতা অনেক ব্যাকরণ মেনে করতে হয়। তো কঠিন, ঠিক আছে কবিতা কঠিন, কিন্তু এতটাও কঠিন হওয়া যাবে না যেটা মানে সোজা বাংলা যে মাথার উপর দিয়ে যদি যায় তাহলে তো হবে না। মানে হচ্ছে এটা হতে পারে যে আমাদের মানে যারা গুরুজন ছিলেন হয়তো তাদের ঘাটতি বা আমাদের ঘাটতি, আমরা আমাদের জেনারেশনকে বুঝাই দিচ্ছি যে কবিতা জিনিসটা অনেক কঠিন, কবিতা বুঝতে গেলে তোমাকে অনেক জ্ঞানী গুণী হইতে হবে। কিন্তু আমি যেটা অন্যদের জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে কবিতা জ্ঞান থেকে আসে না। জ্ঞান থেকে তো ব্যাকরণ আসছে, কবিতা জ্ঞান থেকে আসে না, কবিতা আসে মন থেকে, দর্শন থেকে, অনুভূতি থেকে। জি, প্রাচীন যারা কবি ছিলেন তারা তো হচ্ছে কোনো কিছু পড়ে কবিতা লেখে নাই, তারা কবিতা লিখছে জীবন থেকে। আর জীবনের থেকে তো বড় কোনো পাঠ নাই, জীবনের থেকে বড় কোনো গ্রন্থ বা বইও নাই। তো আসলে না, পড়াশুনো অবশ্যই করতে হবে, বই পড়তে হবে, পড়াশোনা করতে হবে, জানতে হবে, কিন্তু ওই জেনে কবিতা লেখা সম্ভব কিনা এটা আমি জানি না। কারণ অনেকেই তো বই পড়ে, অনেক পড়ুয়া আছে, কিন্তু সে কি কবিতা লিখতে পারে? না। আবার অনেক গ্রামে অনেক কবি আছে নিরক্ষর কবি, মানে তারা কবি কিন্তু তাদের অক্ষর জ্ঞান নেই, তারা দেখা যাচ্ছে যে কবিতা শুধু বুলি করে, লিখেও রাখতে পারে না। তাদের কিন্তু মানে গ্রন্থগত বিদ্যা যেটা এটা নাই বা কোনো এডুকেশনাল সার্টিফিকেট নাই, তাদের পড়াশোনা কম, কিন্তু তারা এত কঠিন কঠিন বই লিখে ফেলতেছে। এত গ্রাম অঞ্চলে যে আমরা গানগুলো দেখি, যে লোকগানের যে রচয়িতা যারা, লোকগান তো এক ধরনের কবিতা থেকেই তো গান আসে। তো যারা লোকগানগুলো লিখে তারা কিন্তু তাদের অক্ষর জ্ঞান নাই, মানে তাদের হচ্ছে যে এডুকেশনাল যেটা এটা কিন্তু তাদের নাই, তাদের জ্ঞান নাই। এক কথা তো তারা আমাদের সমাজে মূর্খ। তো এই মূর্খ লোকেরা কিন্তু আমাদেরকে যে ধরনের আউটপুটটা দিচ্ছে, কবিতা দিচ্ছে, ওটা আবার আমরা পড়াশোনা করতেছি। তো আমার ধারণা যে কবিতা বিমুখ যে বিষয়টা আসছে আমাদের এখন বর্তমানে সমাজে বা আমাদের জেনারেশনে, এটার কারণ ওই কবিতা ভীতি, জ্ঞানের ভীতি। এটা খুব জ্ঞান ভারাক্রান্ত জিনিস, তোমাকে অনেক জ্ঞানী হতে হবে, এই যে একটা ভয় ভীতি আছে, আমাদের যে জেনারেশন আছে তারা কবিতার প্রতি আসবে। ওকে, আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে যারা কিনা কবিতা প্রেমী, এই কবিতা প্রেমী হতে গেলে খুব বেশি শিক্ষিত কিংবা বইয়ের জ্ঞান থাকতে হবে, বিষয়টা এরকম না। এটা আসলে কিভাবে ব্যাখ্যা করবা? মানে আমরা জ্ঞানকে তো একটা বাউন্ডারির ভিতরে ফেলছি, যে আমাদের এই কয়েক পৃষ্ঠার বই
1 2 3 4 ক্লাসে পড়াশুনো করছি, ধরো ক্লাসে আমরা অনার্স মাস্টার্স করছি, তো জ্ঞানটাকে তো এই সাবজেক্ট বা এই বইয়ের ভিতরে সীমাবদ্ধ করে আসলে হবে না। হ্যাঁ, মানে সবচেয়ে বড় শিক্ষা তো আমাদেরকে জীবন দেয়। ওই 2 4 পাতার বই পড়ে আসলে জ্ঞান অর্জন সম্ভব না, ওটা শুধুই চাকরি পাওয়ার জন্যই আচ্ছা, সম্ভব, আচ্ছা। তারপরেও পড়াশোনা করে চাকরি পাওয়া যায় না এখন। তো আসলে যেটা তুমি বললা যে ওই জ্ঞানের জন্য আসলে না, বই পড়তে হবে আমাদের জানার জন্য, আমাদের ভিতরে যে সত্তা আছে বা আমার বিবেকবোধ জাগানোর জন্য বই পড়তে হবে। তো বই পড়ে আসলে কেবল জ্ঞানার্জন, জ্ঞান তো বিশাল পরিধি। পরিপূর্ণ একজন মানুষ হইতে নৈতিক জ্ঞানের পাশাপাশি সাংস্কৃতিক জ্ঞানের দরকার আছে কিনা তোমার কি মনে হয়? নৈতিকতা বিষয়টা তো আপেক্ষিক, মানে আমরা কিন্তু ফিক্সডভাবে কোনো কিছুকে ভালো বা মন্দ বলতে পারছি না। এটা হচ্ছে এক এক পরিবেশ পারিপার্শ্বিকের সাপেক্ষে আমরা সেটাকে ভালো বা মন্দ বলতে পারি। তো এই যে নৈতিকতার টার্মটা, এটা দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষে আলাদা, জ্ঞান চর্চা, সংস্কৃতি চর্চা বা ধর্ম চর্চা থেকে। তো নৈতিকতার যে আড়ালে যেটা মূল চাবিকাঠি যদি বলি, ওটাই সংস্কৃতি, সাহিত্য, ধর্ম কিংবা জ্ঞান। আমি যা তাই আমার সংস্কৃতি। আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে আমার মা মাছ ডাল ভাত খাচ্ছি আমরা, এটাই আমাদের খাবারের সংস্কৃতি। আমি দেখছি যে আমার বাবা লুঙ্গি পরে, আমার মা শাড়ি পরে, তো এটাই আমার সংস্কৃতি। মানে আমরা যা ছোট থেকে যা দেখে আসছি তাই আমাদের সংস্কৃতি। তো সংস্কৃতিকে যদি বাদ দেই তাহলে আমাদের দেশটা শুধু একটা ভূগোল হয়ে যাবে। আচ্ছা, দেশটাকে শুধু হচ্ছে এই দেশের এই আয়তনটা শুধু একটা ভূগোল হয়ে যাবে সংস্কৃতিকে যদি বাদ দিই। তো সংস্কৃতিকে বাদ দিয়ে জাতি তো জাতি হবে না, তখন শুধু সেটার একটা সীমারেখা, এত কিলোমিটার, এত বর্গ কিলোমিটার, তখন একটা shape একটা থাকবে শুধু। সীমারেখা, শেপ থাকবে যে দেশের এই যে আয়তনটা, এটা থাকবে। কিন্তু সংস্কৃতিকে বাদ দিয়ে আসলে জাতি থাকবে না। কবিতা এবং সাহিত্যের ভিতরে রাজনীতির সম্পর্কটা কি? রাজনীতির সম্পর্ক খুবই বেশি। রাজনীতির যেহেতু প্রভাব আমাদের দেশে বেশি, যদি আমাদের দেশের প্রেক্ষাপটে বলি তাহলে আমাদের দেশের শিক্ষা, সংস্কৃতি, ইনফ্যাক্ট ধর্ম পালনেও রাজনীতির একটা প্রভাব আছে, খুব বেশি আছে। শিল্প সংস্কৃতি চর্চা করছি আমরা, সেখানে একটা ইকোনমিক্যাল টার্ম থাকে। আচ্ছা, একটা ভালো সিনেমা বানাতে গেলে টাকা লাগতেছে, একটা ভালো প্রোডাকশন লঞ্চ করতে গেলে টাকা লাগতেছে। তো আমাদের এই ইকোনমিক্যাল যে টার্মটা, এটাকে আবার নিয়ন্ত্রণ করছে পলিটিক্যাল একটা ইফেক্ট আছে এখানে। মানে পলিটিক্সের ইফেক্টের ওপরে তো বাংলাদেশের অর্থনীতিটা নির্ভরশীল, আবার অর্থনীতির ওপরে আমাদের কালচার নির্ভরশীল। তো আলটিমেটলি একটা বাদ দিয়ে আর একটা কখনো সম্ভব না। হ্যাঁ, Right. আর পলিটিক্সের সাথে সাহিত্যের কোনো কনফ্লিক্ট নাই আসলে, কারণ সংস্কৃতি প্রশ্ন করে, সাহিত্য তোমাকে প্রশ্ন করে, আর হচ্ছে পলিটিক্স সেটার উত্তর দেয় তার ক্ষমতার মাধ্যমে। ও, গুরুত্বপূর্ণ একটা কথা বলছো তুমি, রাইট। আসলে পলিটিক্স আমরা কিন্তু সবাই ভাবি যে আমি তো লেখক, আমি তো হচ্ছে শিল্পী, আমি হচ্ছে আমি এই কাজ করি, আমার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা দেশের নাগরিক হিসাবে, সেটা যে নাগরিকই হই না কেন, এলিট কিংবা একবারে নিম্ন স্তরের কিংবা যে কোনো প্রফেশনের, সবার সাথেই কিন্তু আমাদের রাজনীতিটা সংযুক্ত থাকে কোনো না কোনোভাবে। যেমনটা তুমি বললা যে একটা বাদ দিয়ে একটা কখনো সম্ভব না। সেই জায়গা থেকে এই যে আমরা যারা হচ্ছে বিভিন্ন মাধ্যমের মানুষ আছি, যেমন মডেল বলো, লেখক বলো, পাশাপাশি অন্যান্য প্রফেশনে যারা বিজনেস করে, তা আমাদের সাথে তো রাজনীতির তাহলে অবশ্যই আমরা সরাসরি যুক্ত না থাকলেও এর প্রভাবটা কিন্তু আমাদের পড়ে। প্রভাবটা আছে, হ্যাঁ। এবং এই প্রভাবে কি রকম ক্ষতির সম্মুখীন হয় বিশেষ করে সাহিত্য এবং সংস্কৃতির এই জায়গাটা? সাহিত্য সংস্কৃতির মাঝে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু কনফ্লিক্ট হয়। কখন কনফ্লিক্ট হয়? যখন হচ্ছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বা সাহিত্য পলিটিক্সের দাস হয়ে যায়, তখন সমস্যা। তাছাড়া সাহিত্য পলিটিক্স আলাদা, সব কিছু তো আলাদা আলাদা দরকার আছে, কিন্তু যখন একটা আরেকটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বা একটা সেক্টর আরেকটা সেক্টরের দাস হয়ে যায়, সেক্ষেত্রে দ্বন্দ্বটা তৈরি হয়। একজন লেখকের বা একজন কবিতা প্রেমী মানুষের প্রেম আর একজন সাধারণ মানুষের প্রেম একই নাকি ডিফারেন্ট? প্রেমটা কি? কেন বললাম? কারণটা হচ্ছে আমাদের সকলেরই একটা ধারণা আছে যে কবিতা লেখে তার ভিতরে প্রেমটা বেশি, এবং তার নাকি প্রেমে পড়ার প্রবণতাও থাকে বেশি। আসলে কি ব্যাপারটা এরকম? প্রেমটা একই, অনুভূতিটা একই, প্রেমটা আসলে একই, কিন্তু কেউ সেই প্রেমটা রিয়েলাইজ করতে পারে বেশি, কেউ কম পারে। তো কবিদের দেখা যাচ্ছে ওই যে অনুধাবন করার যে ক্ষমতা, এটা একটু হয়তো বেশি।
মানে কবিরা হয়তো মানে সহজ কথায় কল্পনা করতে পারে বেশি কবিরা। তো কবিদের এই যে অনুধাবন করা বা রিয়েলাইজেশনের যে ক্ষমতা, এটা বেশি হওয়ার কারণে কবিদের সবাই বলে যে প্রেমটা বেশি, কিন্তু প্রেম সবার অনুভূতি একই। দেখা তুমি যদি চিন্তা করো যে আমাদের খুব শ্রমিক শ্রেণীর কেউ রিক্সাওয়ালা, সে প্রেমের সংজ্ঞাও জানে না, কিছু জানে না, তার ভিতরে প্রেম আসে। তার স্ত্রীর সাথে যে প্রেম, প্রেম একই। তার যে বাড়ি ফেরার অপেক্ষা, বা তার স্ত্রী যে রাতে অপেক্ষা করছে আমার স্বামী কখন বাড়িতে প্রেমের আসবে। শালীনতা কি? প্রেমের শালীনতা শব্দটা তো আমি পছন্দই করি না, মানে এটা খুব আপেক্ষিক একটা না বিষয়। আসলে কি প্রেমের কোনো ধারাবাধা মানে শালীনতা থাকা উচিত, নাকি প্রেম একটা উন্মুক্ত জিনিস? প্রেম বলতে আমি এখানে আবার হয়তোবা প্রেম তো অনেকভাবেই অনেক হয় রকম। এবং অনেক জিনিসের উপরেই হয়। আমি শুধুমাত্র মনুষ্য প্রেম, নরনারীর প্রেম। নরনারীর প্রেমকে বোঝাচ্ছি। হ্যাঁ, আমার তো শালীনতা শব্দটাকে অপছন্দ করি, মানে এটা তো কোনো বাধা ধরা না। তোমার কাছে যা শালীন আমার কাছে আবার তা খারাপ লাগতে পারে, তাই রাইট, না? রাইট। আবার তোমার কাছে যেটাকে খুব নর্মাল মনে হচ্ছে আমার কাছে সেটাকে এই বিশাল অশালীন। আচ্ছা। তো অশালীন শালীন এটা আসলে এই শব্দটার এখন এই জামানায় মনে হয় না দরকার আছে, এই শব্দটাকে আমার অপছন্দ। অবশ্যই। শালীনতাকে আমরা ব্যবহার করব কখন? শালীনতাটার ইন্টারনাল যে আমি মিনিং মনে করি যে থাকা উচিত, যে শালীনতা মানে হবে শৃঙ্খলাবোধ। শালীনতা মানে তোমার কাছে এটা, তোমার দৃষ্টিকোণে এটাকে খারাপ বা ভালো, খারাপ ভালো জাজমেন্টাল খুব সমস্যা আমাদের সোসাইটিতে। আমরা এখন খুব বেশি এটা নিয়েই সমস্যাতে ভুগছি, একে অপরকে জাজ করার যে মানসিকতা। যে মানসিকতা। ও কি করছে, ও কি পড়ছে, ও কি খাইলো, ও কয়টা বিয়ে করলো, ওর কয়টা ডিভোর্স হলো, মানে তার লাইফটা মানে তার এক মতো, ধরনের আমার তাকে জাজমেন্টাল মাইন্ড নিয়ে সবসময় জাজমেন্টাল মাইন্ড। হ্যাঁ, তো ঘোরা। এটা তৈরি হয় ওই আমরা ছোটবেলায় শালীন অশালীন এই সমস্ত কথা বাচ্চাদের মাথায় ঢুকাই দেই। একদমই। শালীন অশালীন এটা দৃষ্টি সাপেক্ষে আলাদা, তোমার কাছে যেটা শালীন আমার কাছে তো সেটা শালীন নাও হতে পারে। তো শালীন অশালীন ভালো মন্দ এই জিনিসগুলো আমরা যখন ঢুকাই দেই, আমার মনে হয় এগুলো না করে আমাদের বাচ্চাদের বা ছোট থেকে বোঝানো উচিত যে ভালো মন্দ এটা তোমার কাছে ভালো হতে পারে, আরেকজনের কাছে সেটা খারাপ। তো ভালো মন্দ না, আমাদের দেখতে হবে যে তোমার জন্য এটা ক্ষতিকর না মানে উপকারী। যদি আমাদের সমাজের জন্য কোনো কিছু ক্ষতি করে তাহলে ওটাই খারাপ। তোমার চোখে খারাপ লাগলো কিনা এর সাথে তো কোনো যায় আসে না, সেটা কোনো ক্ষতি করছে কিনা তাহলেই সেটাকে খারাপ, বা তাহলে সেটাকে অশালীন বলবো। যেটা ক্ষতিকর সেটা অশালীন, যেটা আমার উপকারী সেটাই শালীন। রাইট, রাইট। শালীনতা বা অশালীনতার সাথে আসলে তো প্রেম শালীন বা অশালীন, প্রেম তো খুবই উন্মুক্ত। উন্মুক্ত। হ্যাঁ, ওই প্রেমকে তো নর নারীর বাইন্ডিংসেও ফেলা কঠিন। প্রেম জিনিসটা তো খুবই উন্মুক্ত। প্রেমকে আসলে শালীন অশালীন এত বাইন্ডিংসে হয় না, এভাবে বাজার করা যায়। ধরো আমি হিসাব নিকাশ করে আজকে বাজেট করে নিয়ে গেলাম যে আলু কিনবো না পটল কিনবো, বেছে শুনে দেখে শুনে হিসাব অনুযায়ী কেনা যায়। কিন্তু প্রেমটা ওই হিসেব করে বা বেছে শুনে দেখে শুনে বেছে যে আমার বয়স মিলাইলাম, পেশা মিলাইলাম, এভাবেও শপিং করা যায়, প্রেম করা যায় না। ওকে, ওকে। না এই কারণেই প্রেম আসলে আমাদের জীবনে নানান সময় আসতে পারে। একেবারে মানে আমাদের খুবই শিশুকালের ধরো প্রেম আমি থেকে একটা শুরু করে 25 বছরই মেয়ে, আমি 50 বছরই এক লোকের প্রেমে পড়ে যেতে পারি, খুবই স্বাভাবিক। তো প্রেম আসলে বেছে হবে না। কোন জীবনটা বেশি আরামদায়ক মনে হয় তোমার কাছে, কিংবা খুবই কমফোর্টেবল মনে হয়? তুমি একজন সাহিত্যিক হিসাবে যে জীবনটা লিড করো, আই মিন লেখক হিসাবে যে জীবনটা লিড করো, নাকি হচ্ছে তোমার এই যে নতুন যে জীবন শুরু করছো মডেলিং যেটা, কোন জীবনটা বেশি তোমার কাছে বেশি কমফোর্টেবল মনে হচ্ছে এখন, নাকি দুইটা মেলাই তোমার কাছে একটা কম্বিনেশন ভালো লাগা তৈরি হয়েছে? আসলে দুইটা মেনটেন করা অনেক কঠিন, মানে আমার যেটা ধারণা। কারণ আমাদের মডেলিং সেক্টর বা আমি অ্যাক্টিংও করছি টুকটাক, এটা মেনটেন করতে অনেক বেশি সময় দিতে হয়। সবচেয়ে বড় কথা নিজেকে শারীরিকভাবে ফিট রাখা, মানসিকভাবে ফিট রাখা, এটাতে আর শুটিং অনেক সময় সাপেক্ষ। আচ্ছা। যে একটা শুটে অনেক সময় চলে যাচ্ছে সারাদিন। আবার হচ্ছে কবিতা লিখতে গেলে আমার ব্যস্ত মনে হবে না, এটা চলতে ফিরতে পোস্টে সবসময় হয়ে মাথার যাবে। ভিতরে বা একটা ভাব আসে। হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে কবিতা তো কোনো কর্পোরেট ওয়ার্ক না, যে আমি সারাদিন শুট শেষ করে এসে রাতে আমি এক পৃষ্ঠা কবিতা লিখবো, ফিক্সড না, মানে Okay. বাধা ধরা এভাবে লেখা সম্ভব না। তো দেখা যাচ্ছে যে অভিনয়ের ক্যারিয়ার বা মডেলিংয়ের ক্যারিয়ারের সাথে কবিতা, এই দুইটাতে অনেক ব্যস্ত থাকতে হয়। আচ্ছা, আচ্ছা।
মানে দেখা যাচ্ছে যে আমি যদি এই দুইটাকে একসাথে মেনটেন করতে চাই, তো আমার আর জীবনে আর আদার্স সময় অন্য কিছুর প্রতি থাকে না। কিন্তু এরপরেও করতে হবে, ব্যক্তিগত জীবনে সময় দিতে হবে, আবার কাজটাও করতে হবে। আর কবিতাকে আমি হচ্ছে কখনোই পেশা হিসেবে চিন্তা করি না। ওকে, কবিতাটা আমি কখনোই চেষ্টা করে লিখি না। মানে তুমি যদি আমাকে একটা বলো যে আপু আমার একটা কাজের জন্য তোমাকে কবিতা লিখে দিতে হবে, তোমার রেমুনারেশন নেই, তোমাকে আমি এত পেমেন্ট করছি, তোমাকে জীবনে কবিতা লিখে সম্ভব দিতে না। হবে, আমি বল ভাই আমি মাপও চাই দাও চাই, আমি এভাবে কবিতা লিখতে পারবো না। যেটা আমার নিজের থেকে কবিতা আসবে আমি সেটাই Right. লিখবো। সেটা যদি তোমার কাজের সাথে মিলে, যে হ্যাঁ আমার এই প্রজেক্টের সাথে আপু তোমার ওই কবিতাটা মিলছে, সেক্ষেত্রে তুমি আমাকে সম্মান দিয়ে আমার কবিতাটাকে ব্যবহার করো, কোনো অসুবিধা নাই। কিন্তু কবিতা আসলে ওভাবে বাধা ধরা করে আমার হয় না। তো কবিতাকে আমি পেশা হিসেবে কখনোই চিন্তা করি না। যদিও আমি লেখক হিসেবে বেশি সময় ধরে লেখালেখি চর্চা করছি, আর এখন পর্যন্ত লেখালেখি আমার মূল পেশা। মডেলিংয়ে আমি এসেছি মাত্র 1-1.5 বছর হলো, আর লেখালেখি করছি প্রায় 10 বছর ধরে। তো আমি হচ্ছে এখন পর্যন্ত লেখালেখি আমার মূল পেশা, কিন্তু ওইটাকে আমি পেশা হিসেবে চিন্তা করতে চাই না। ভালো লাগায় কাজ থাক। মানে আমরা যদি সব পেশাকেই এত বাধা ধরার মধ্যে করি, তখন ওই যে অফিস ভীতিটা আমাদের মধ্যে চালু হয়ে যাবে। আচ্ছা, বর্তমানে যারা কিনা হচ্ছে কবিতা লেখে বা লেখক কবি, এদের ভিতরে কি এক ধরনের টেন্ডেন্সি তৈরি হয়েছে এরকম যে তারা একটা দেশের ভিতরে থাকলে, কিংবা বিশেষ করে আমরা যদি বাংলাদেশের কথা বলি, তো বাংলাদেশে থাকলে দেখা যাচ্ছে এরা, আমরা খুব সহজে এদেরকে আইডেন্টিফাই করতে পারি যে কোনো রাজনৈতিক দলের। তো এর পিছনের কারণটা কি আসলে, মানে আমি যদি খুব সহজভাবে বলি, দলের কবি। তেলবাজি কবি। হ্যাঁ, মানে এটার প্রবণতাটা আসলে মানে সুবিধা নেওয়ার জন্য, নাকি তারা, আমি যদি একটু পরিষ্কার করে বলি, তুমি হয়তোবা দেখে থাকবা খুব রিসেন্টলি আমাদের, নাম না বললেও আসছে। হ্যাঁ, আমাদের রিসেন্টলি একটা, আমাদের বাংলাদেশে তো অনেক কবি আছে এখানে, একদম প্রমিনেন্ট থেকে শুরু করে উদীয়মান। তো সেই জায়গা থেকে দেখলাম, হয়তো তুমি দেখে থাকবা, যে সাম্প্রতিক সময়ে একটা আমাদের দেশেরই একটা বড় দলের একজন নেতার সাথে দেখা করছে একটা কবি পরিষদ, যেখানে এই ভিডিওটা তুমি দেখছো কিনা জানি না, যদি দেখে থাকো তাহলে তুমি কি সবাইকে চিনো, বা এই যে মানে মানে আমরা যদি এখন বাংলাদেশে কাউন্ট করি যে বাংলাদেশের 10 জন কবির নাম বলতে হবে, লেখকের নাম বলতে হবে, আমরা কিন্তু প্রথম সারির অনেকের নাম জানি। তো এরা অনেক সময় থাকে না, আবার যাদেরকে চিনি না তারা আবার অনেক সময় থাকে, যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক ব্যাপারে। তো এই জায়গাটা আসলে, এই কনফ্লিক্টটা কিভাবে লাগে? আমি মানে আসলে কবিরা কি সুবিধা নিতে চায়? এটা প্রথমত তুমি যে বললা যে তেলবাজির বিষয়টা, এটা খুব খারাপ লাগলেও সত্য। এটা হচ্ছে পদ, মর্যাদা আর পদক বলে একটা বিষয় আছে আমাদের দেশে। এটা একটা বিশাল রাজনীতির বিষয়। হ্যাঁ, অ্যাওয়ার্ড হচ্ছে মানে হচ্ছে এটা অ্যাওয়ার্ড শুধু যে লেখালেখির ক্ষেত্রে, যে তার কটা বই হয়তো আমি পড়েছি কিনা, বা তার কোনো সিনেমা দেখেছি কিনা, তার নাটক কিছুই দেখিনি, কিন্তু সে অ্যাওয়ার্ড পাচ্ছেই। বছরে 2-3টা করে অ্যাওয়ার্ড পায়। মানে এত অ্যাওয়ার্ড, আসলে আমি তো এই সাংগঠনিক কবি না। মানে আমি আসলে মনে করি যে অন্তত অনেক দীর্ঘ সময়ের একটা মানে পরিশ্রম বা সাধনা বলা যায় যেটাকে, তারপরেও একজন মানে হচ্ছে রবীন্দ্রনাথ এত বছর সে লেখালেখি করার পরেও এসে শেষে বলছে যে আমার অনেক ঘাটতি। সে নিজেকে যোগ্য মনে করতো না, ঘাটতি মনে করতো। সে হচ্ছে নিচু পাড়ার লোকের সাথে মিশতে পারে নাই, তাদেরকে নিয়ে লেখালেখি করতে পারে নাই। সে বলছে আমার সাহিত্যের এই কিছুই হয়নি, কচু পড়া হয়েছে, এরকম। মানে সে এত বিশাল সাহিত্য চর্চার পরেও সে নিজেকে অতৃপ্তিতে ভুগতেছে। এটা আমারও হয়, মানে এটা আমিও ফিল করি যে কিছুই লিখতে পারলাম না, শালার কি লিখলাম, এই মানে সোজা বাংলা, মানে আমার আক্ষেপ হয়, শালার কি লিখলাম, আমি কিছুই লিখতে পারতেছি না, এই ভঙ্গিটা আছে। মানে আমি কখনোই নিজেকে পদক পাওয়ার মনে করি না, মানে ইন ফিউচারও আমি মনে করব না। আমার মনে হবে যে আমার ঘাটতি থাকবেই। তার মানে হচ্ছে কবি বা লেখকরা তারাও পদক দিয়ে না, আসলে পদক দিয়ে আমরা জ্ঞানকে বা আমাদের মননশীলতাকে সীমাবদ্ধ করে ফেলতেছি। এত পদক পাওয়ার দরকার নাই আসলে, আমার মনে হয় এত তদকের দরকার নাই আসলে। মানে বছর 2-3টা করে অ্যাওয়ার্ড পাচ্ছে, এত পদক, এত পদ, আর সাংগঠনিক বিষয়, এত পরিষদ, সংগঠন অনেক আছে। কবিতাকে এত সাংগঠনিক, এত দলীয়করণ আমি কিন্তু কোথাও নাই। বিভিন্ন পরিষদ আছে, বিভিন্ন অনেক কিছু আছে। আমাকে রিসেন্টলি ঢাকা সাহিত্য পরিষদে আজীবন সদস্য ওরা করেছে।
এটা তারা Very আমাকে good, সম্মান very জানিয়ে good. তারা আমাকে আজীবন সদস্য ঢাকা সাহিত্য পরিষদে তারা করেছেন। তো আমি এটাতে অনার ফিল করি, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আমি বাংলাদেশে তো অনেক সংগঠন, আমি কোনো সংগঠনের সাথে যুক্ত না। অনেকেই প্রশ্ন করে যে তুমি তো অনেক দিন হলো লেখালেখি করো, তোমার 3টা কবিতার বই আছে, তো কেন তুমি অমুক পরিষদ, অমুক সংগঠন, অমুক দল, এসবে মানে কবিতা নিয়ে যেগুলো দল আছে তুমি এগুলোর সাথে না কেন? তো আমি বলি ভাই আমি আসলে এত এত সেলিব্রিটি হইনি বা এত আমি আমি আসলে যোগ্যই মনে করি না যে অমুক সংগঠনে যুক্ত হও, অমুক সংগঠনে যুক্ত হও। দলের কবি হতে চাই না আমি, মানুষের কবি এইটাও হতে কিন্তু চাই। এক ধরনের হচ্ছে এই যে দলীয়করণ, পদবি এই সমস্ত দিয়ে তো আসলে কবিকে জাস্টিফাই করা যাবে না। আর এটা Right. এটা আমি খুবই ঘোর বিরোধিতা করি। বড় কবি, ছোট কবি, অমুক সে সহসভাপতি কবি, অমুক সে সভাপতি কবি, সাংগঠনিক কবি, তো এটা খুবই আমার কাছে জিনিসটা খুব কুৎসিত লাগে। বই লিখলে কি সে কবি হতে পারে? না, তোমার আমি কি তো মনে কবি হয়? হতে পারি নাই, মানে আমার ধারণা যে আমি এখন পর্যন্ত কিছুই লিখতে পারি নাই। আমি কিন্তু কবি না, মানে আমি একদমই কবি না, আমি লেখালেখি করতে পছন্দ না না, করি। আমি এটা কেন বললাম, কারণ হ্যাঁ। অনেকে দেখা যাচ্ছে যে আমি নিজেকে কবি কোন মনে করি রকম না। একটা বই বের করলাম, বই মেলাতে আমার একটা বই হ্যাঁ। আসছে, আর নামের আগে কবি কাব্য, কবি জ্যাকলিন, কবি অমুক, তো আমি আমার নামের কাছে আমি শুধু বলি যে ভাই আমি জ্যাকুলিন কাব্য, এতটুকুই। না, আর অনেকে আমরা আমাদের চারিপাশে দেখি তো আসলে কোন রকম একটা বই লিখেই দিলাম, তারপরে বা সে অনেকে আছে কবি। 10-12টা বই, বছরে 2টা বই বের হচ্ছে, মানে আমি এই 3টা বই বের করেই অনুতাপে ভুগি যে আমি আসলে এত লেখালেখি, মানে আমার বই প্রকাশ আমি করেছি কেন, কবি হওয়ার জন্য না। আমার বই প্রকাশ করার আমার ইচ্ছা ছিল যে আমি অনেক আগে থেকেই লেখালেখি করি, মানে যখন আমি ক্লাস 5-6-এ পড়ি তখন আমি স্কুল ম্যাগাজিনে ছড়া দিই, তখন ওভাবে কবিতা লিখতাম না। তো যখন আমি ক্লাস 5-6-এ তখনই আমি স্কুলের ম্যাগাজিনে লেখা দেই। ক্লাস 6-7-এ থাকতে আমাদের ওখানে যে বিভিন্ন জাতীয় কম্পিটিশন হয়, শিক্ষা সপ্তাহ অমুক, তো ওগুলোতে আমি ভাষা সাহিত্যে প্রতিবারই জেলা চ্যাম্পিয়ন, বিভাগীয় চ্যাম্পিয়ন ছিলাম, মানে 6-7-8-9 এরকম স্কুল লেভেলে। তো সাহিত্যের সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, আর আমি লিখতে পছন্দ করতাম, ছোট আচ্ছা। থেকে আমি ডায়েরি লিখতাম। Good. মানে যখন থেকে আমি লেখা শুরু করি তখন আমি প্রথম থেকে যে বড় বড় অক্ষরে পেন্সিল দিয়েই লিখতাম যে আজকে আমি মাছ দিয়ে ভাত খাইছি, কি কি খাইছি না খাইছি এই সমস্ত আচ্ছা, লিখতাম। মানে এটা ডায়েরি লেখার ছিল। স্কেডিউল করে হ্যাঁ, রাখা। তো এটা আমার বাবার ইচ্ছা ছিল। আমার বাবা আমাকে বলে যে আমার বাবা তো আমার অনেক ডায়েরি ছিল, আর কি সব এলোমেলো হয়ে যেত, কোথায় হারাই ফেলছি, কোন ডায়েরি কোথায় হারাই ফেলতাম, অনেক কবিতা হারাই ফেলতাম। তো আমার বাবা আমাকে বলে যে হচ্ছে যে প্রতিটা বাবা মাই তো চায় যে তার সন্তান এস্টাবলিশ হোক, প্রতিষ্ঠিত হোক। রাইট। তো আমি যখন একটা কিছু লিখি, কবিতা হোক আর যাই হোক, আমি মনে করি না যে আমার লেখা কবিতা হয়। আচ্ছা, তো কবির এটাকে কাছে আমি চাই প্রতিষ্ঠা করতে। হ্যাঁ, Okay. তো আমি আমার লেখাগুলাকে মূলত একটা প্রতিষ্ঠা বা একটা এস্টাবলিশ করার জন্য মূলত বই বের করি। আমি কবি হতে, মানে কবি হওয়ার মতো যোগ্যতা আমি মনে করি না যে এখনো আমার হয়েছে, এটা হয়তো 100 বছরের সাধনার পরে হবে। আচ্ছা। মানে প্রকৃত কবি হতে হলে না, মনে হয় আসলেই। 100 বছর সাধনা করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে হয়তো আমি কবি হতে পারবো। এবং তারপরেও তার একটা আক্ষেপ থাকতে হবে। থেকে যাবে যে আমি আসলে, মানে আমি যখন থেকে আমি মনে করব আমি কবি হয়ে গেছি, আমার ওই দিন থেকেই পতন শুরু। তুমি একজন কবি এবং একজন মডেল, তো তুমি তুমি একজন কবি হিসেবে তোমার কাছে জীবনটা আসলে কেমন? মানে জীবন বলতে তুমি কি বুঝো? আমি সবকিছু নিয়ে খুব সিম্পলি চিন্তা করি। আমার কাছে প্রতি মুহূর্ত ভালো থাকার নামই জীবন। যে যেভাবে ভালো থাকে তাকে সেভাবেই ভালো থাকতে দাও, ভালো থাকার নামই জীবন, আচ্ছা। এর বেশি কিছু না। যে কবি হতে চায় বা যে লেখালেখি করতে চায় তাকে লেখালেখি করতে দাও, তার ওটাই জীবন। যে নাচ করতে চায় তাকে নাচ করতে দাও। আবার কেউ ধনী হতে চায়, অনেকের ইচ্ছা আছে যে আমি আরো কোটিপতি হব, আরো টাকা কামাবো, তো তাকে টাকাই কামাইতে দাও, তার ওইটাই জীবন। ভালো থাকার নামে জীবন, এটাই তো। ভালো থাকা আর শান্তিতে থাকা, এই দুইটার ভিতরে পার্থক্য কি, বা দুইটা কি এক? কঠিন, শান্তি অনেক কঠিন বিষয়। এখন ভালো আছি, অনেকের কাছে ভালো বাসায়, ভালো স্থানে বা দামি জামা কাপড় পরা অনেকের কাছে ভালো, কিন্তু অ্যাকচুয়াল তো এটা ভালো থাকা না। অনেক, তাহলে তো কোটিপতিরা অসুখে থাকতো না, মানে কোটিপতিদের এত জীবনে দুঃখ থাকতো না। তো আসলে ভালো থাকাটা খুব কঠিন, আর কেউই ভালো থাকে না, এটা প্রকৃতির নিয়ম। ভালোর পিছনে তোমার খারাপ থাকবে, এটাই প্রকৃতির নিয়ম। যেমন রাতের পরে তোমার দিন আসবে, আবার দিনের পরে রাত আসবে, তো তেমন হচ্ছে ভালো থাকাটা কেউই পৃথিবীতে 100 ভাগ ভালো থাকতে পারে না।
এটাই প্রকৃতির নিয়ম। তোমাকে ভালো থাকতে হলে তোমাকে আগে খারাপ থাকতে হবে, মানে তোমাকে সুখ অনুভব করতে হলে তোমাকে আগে দুঃখ পাইতে হবে। তুমি দুঃখ না পাইলে তুমি সুখের যে অনুভূতিটা বা আনন্দ বা আরামটা তুমি তো ওইটা পাচ্ছ না। তো আমরা আসলে কেউই ভালো নাই, আচ্ছা, ভালো নাই। আর শান্তিতে থাকার সবাই চেষ্টা করি, শান্তিতে আসলে থাকছি না কেউ। না এই কারণেই ভালো থাকা এবং শান্তিতে থাকা এই দুইটা জিনিসকে মাথায় নিয়েই কিন্তু আমাদের নানান চিন্তা উদয় হয়, এবং যারা আমরা লিখি ওই সেই ভাবনাটা লেখার মাধ্যমে প্রকাশ করি। তুমি একজন মডেল, মডেলিং হিসাবে ক্যারিয়ার কত দূর গেলে তোমার কাছে মনে হবে যে তুমি তখন সফল? সফল তো আমি আসলে ক্যারিয়ারের বাইন্ডিংস দিয়ে সফলতা চিন্তা করি না। আমি এখনো মনে করছি আমি সফল, কারণ ধরো আমি কিছুদিন আগে একটা শ্যুট করেছি, সেটা আমার একদম প্রপারলি ছবি আসছে। না মানে আমার মনে হয়েছে যে আমি এক্স্যাক্টলি এরকমই চাচ্ছিলাম, যে আমার চুলটা কাল থাকবে, আমার চোখটা এরকম থাকবে, আমার ছবিটা এরকম থাকবে, শাড়িটা এরকম থাকবে। আমার কাছে একটা ভালো ছবিও সফলতা। আমি একটু ফাইন্যান্সিয়াল দিক দেখে বলছি, কারণ শুধুমাত্র আমরা সাহিত্যকর্ম করে গেলাম কিংবা আমরা হচ্ছে মানে ইনকাম, আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টও লাগবে, নাহলে তো আমাদের চিন্তা তো ওইভাবে আসবে না মাথায়। ইনকাম আছে, তুমি লেখালেখিতে অনেক যেমন সেক্টর আছে, লেখালেখিতে ইনকাম আছে। মডেলিংয়ে এখন সবচেয়ে ভালো ইনকাম যেটা, সেটা হলো যে তো আমাদের এখন দেশে উদ্যোক্তা অনেক, তরুণ উদ্যোক্তা যারা অনলাইন বিজনেস করছে এরকম অনেক আছে। তো মডেলিংয়ে সবচেয়ে এখন সহজে ইনকাম হলো বিভিন্ন অনলাইন ক্লথিং ব্র্যান্ড বা বিভিন্ন যে আদার্স মানে ব্র্যান্ড প্রমোশন ব্র্যান্ড প্রমোশন যেটা বলতেছে, হ্যাঁ সেটা, বা বিভিন্ন হচ্ছে ব্র্যান্ডের যে প্রোডাক্ট ফটোগ্রাফি, যে আমি অমুক পেজের একটা শাড়ির ফটোগ্রাফি করছি, এগুলোতে খুব সহজে টুকটাক ইনকাম, খুব বেশি ইনকাম না। মানে ধরো একটা নাটকের রেমুনারেশন বা মিউজিক ভিডিওর যে রেমুনারেশন তার চেয়ে এটা কম, কিন্তু এটাতে ইনকামের সেক্টর অনেক। মানে আমরা এখন অনলাইন প্ল্যাটফর্মে অনেক অনলাইন বিজনেস আছে, অনেক উদ্যোক্তা আছে। তো আমরা যদি তাদের সাথে একটু কোলাবোরেশন করি, যে আমাদেরকে কিছু একটু কম মূল্যে, বা যারা নতুন কাজ করছি মানে স্বাবলম্বী হতে চাই ইনকামের যে বিষয়টা, তো ছোট ছোট কিছু পেজের প্রোডাক্ট ফটোগ্রাফি করি, অসুবিধা নাই। তো কিছু কিছু করে ইনকামটা হচ্ছে, এটার ইনকাম ভালো, খারাপ না, আর ইনকামের উপায় আছে অনেক। মডেল হিসাবে একজন মেয়ে মডেলের ইনকাম বেশি থাকে বা সে বেশি সুযোগ পায় নাকি একটা ছেলে মডেল? তোমার কাছে কি মনে হয় বেনিফিটটা আসলে এটা আমার মনে হয় মেয়ে মডেল বেশি বেশি পায়। কারণ কি সে মেয়ে বলে এবং সে সুন্দর বলে? এটা না, ছেলেরা সুন্দর, এটা তো না, ছেলেদেরকে তো বেশি সুন্দর লাগে। প্রমোশনাল যে ব্র্যান্ড গুলো আছে এরা আসলে মেয়েদের দিয়েই বেশি কাজ করে দেয়, বেশি কাজ না, এটা যদি হচ্ছে আমি ইন্টারনাল ওই দুর্নীতি কি আছে না আছে এই সমস্ত আমি দেখতে চাইও না। আমি সিন্ডিকেট শিল্পী নাই একদমই, থাকলে আমি এতদিন অনেক অ্যাওয়ার্ড পাইতাম, অ্যাওয়ার্ড পাই না মানে আমি সিন্ডিকেট না আর কি। তো আমার মনে হয় যদি আমি যে কেন মেয়েরা সংখ্যায় বেশি হচ্ছে, এটা চিন্তা করতে পারি কি যে আমাদের হচ্ছে মেয়েদের প্রোডাক্ট বেশি। আমাদের শোয়ের মোটামুটি শেষের দিকে চলে আসছি, তবে একদম শেষ করার আগে কয়েকটা বিষয় একটু জানতে চাই। সেটা হচ্ছে লাস্ট একটা কোয়েশ্চেন, মেয়ে মডেলদের ক্ষেত্রে পোশাকের সংজ্ঞাটা আসলে কেমন? মানে আমরা যেমনটা ভাবি পোশাক যত ছোট হবে সে তত বেশি বেশি হচ্ছে ফ্রেমে আসবে এবং তাকে অনেকে চিনবে এবং সে মডেল। তো একজন মডেলের ক্ষেত্রে পোশাকের মেজারমেন্টটা কেমন হওয়া উচিত? মডেলরা তো পোশাক পরে না, মানে যদি আমি বলি মডেলরা হচ্ছে, মডেলের সাথে পোশাক যায় না। মডেল একটা ক্যানভাস, সেখানে একটা ছবি আঁকা হয়। আমি ধরো একটা মডেল, তখন আমি একটা ক্যানভাস, আমার ওপর আমার যে কস্টিউম ডিজাইনার, আমার যে মেকআপ আর্টিস্ট, সে আমাকে পেইন্ট করে। এক কথায় সে চাইবে যে আমার চুলটা এরকম করলে আমার ভালো লাগছে, সে এরকম করবে। সে চাইবে যে আমার হয়তো হাতের এই জায়গায় কিছু একটা রাখতে হবে, সেটাকে সে বলে হাতা। দেখা যাচ্ছে বুকের ওপর কিছু একটা রাখতে হবে, সেটাকে সে বলছে ওড়না। এই পোশাকটাই আমরা ওড়না, হাতা বা লং স্লিভ, শর্ট স্লিভ নাম দিচ্ছি, যেটা আমরা পোশাক বলি। তো মডেলদের কাছে এটা একটা আর্ট, পোশাকটা একটা আর্ট বা পোশাকটা শিল্প। আমরা আসলে পোশাককে পোশাক হিসেবে তো চিন্তা করি না, আমি তো কখনোই করি না। মানে আমার কাছে আমি একটা ক্যানভাস, আমার শাড়িটা সেখানে একটা রং, বা একটা ফাঁকা ক্যানভাসকে যেমন একটা পেইন্টার কোথায় কোথায় রং ভরালে সুন্দর লাগবে, কোথায় ভরাট করব, কোথায় হালকা করব, এটা যেমন পেইন্টার তার সৌন্দর্য চিন্তা থেকে করে, একদম কস্টিউম ডিজাইনার বা যে মেকআপ আর্টিস্ট যে স্টাইলিং থাকে, তার কাছে আমি জাস্ট সিম্পলি একটা ক্যানভাস। আমাকে সে চাইবে
এই জায়গাটা একটু গাঢ় করব, এই জায়গাটা ঢাকা করব, এতটুকু খোলা করব, তার কাছে আমার শরীরটা শরীর না, তার কাছে আমি একটা খুব ক্যানভাস। আর আমার কাছেও পোশাকটা পোশাক না, মানে আমি পোশাক পরি না, আমি ওখানে আমার জাস্ট আমার যে আর্ট আছে, আমি আর্টটাকে আমার ভিতরে ধারণ করি। চমৎকার, আসলে আমি বুঝতে পারছি যে আসলে একজন মডেল মানে সে হচ্ছে একটা পুতুল, তাকে সাজাতে হবে। এক্স্যাক্টলি এরকম পুতুল, ওই তো ক্যানভাস টাইপের আর কি। Yes. হ্যাঁ, জ্যাকুলিনের পছন্দের মডেলকে, পছন্দের মডেল তো আইডলকে, বাংলাদেশে আমি অনেকেই আছে। আইডলকে। হ্যাঁ, আমার হচ্ছে মৌ আপু, সাদিয়া জাহান মৌ আপুকে আমি খুব পছন্দ করি, তার স্টাইল সব কিছু। আর ইমি আপুর চুল পছন্দ করি। আচ্ছা, জ্যাকলিনের চোখে বারিশা হক মডেল হিসাবে কেমন, কিংবা ব্র্যান্ড প্রমোটার হিসাবে অনেক কেমন? ভালো কাজ করছে, সে অনেক সিনিয়র আমাদের, সে অনেক সিনিয়র, তারপরে সে অনেক কাজ করছে। আর যে ব্র্যান্ড প্রমোশনটাকে সে বাংলাদেশে নিয়ে এসেছে একরকম, মানে আমাদের দেশে এই যে ব্র্যান্ড প্রমোশনের যে বিষয়টা, এটা সম্পর্কে আমরা খুব একটা জ্ঞানত ছিলাম না। তো বারিশা হক আপু সেই একরকম যে ব্র্যান্ড প্রমোশন যে একটা পেশা হতে পারে, এটা সেই বুঝিয়েছে। সে এত বিতর্কিত কেন হয়? বিতর্কিত ব্র্যান্ড প্রমোটাররা আমার ধারণা একটু ইচ্ছে করেই হয়, কারণ কাজ পাওয়ার জন্য? তাদের হচ্ছে ভিউ বাণিজ্য। আচ্ছা আচ্ছা। আমার তো ভিউ বাণিজ্য না, আমি তো মডেল, তো আমার ছবির আমার যে ক্লায়েন্ট তার পেজে যাচ্ছে, আমার ভিউ নিয়ে খুব একটা সমস্যা নাই, আমি মাঝে মাঝে আমার প্রোফাইল লক করে রাখি, Quality আমার ভিউ maintain। নিয়ে কোনো সমস্যা না। কিন্তু ব্র্যান্ড প্রমোটারদের তো ভিউ এর ওপরেই বাণিজ্য, ওদের ভিউ নিয়ে বাণিজ্য। তো আমার ধারণা যে তাদের যেহেতু ভিউ নিয়ে বাণিজ্য, তারা একটু ইচ্ছে একটু করেই কন্ট্রোভার্সি চায়। হ্যাঁ, এটা আমাদের দর্শক চায়, আচ্ছা, মানে দর্শক চায়, এই দর্শক জন্য ডিমান্ডও করে দর্শক আসলে। ডিমান্ড করে। ওকে, জ্যাকলিনের আপকামিং বই কি আসতেছে বই মেলায়? বই আমি কবিতা নিয়েই কাজ করতে চাই, এখন পর্যন্ত কবিতার বাইরে যেতে চাচ্ছি না। আমার সামনে বই আসবে জলের দাগ নামে। এবছর বইমেলাটা আমার মনে হচ্ছে একটু অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে যেতে পারে সবকিছু নিয়ে, তো আমি সামনের বছর বই করব জলের দাগ নামে। আচ্ছা আচ্ছা। অলরেডি বইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে, প্রচ্ছদ করছেন চারু পিন্টু দাদা, উনি প্রচ্ছদ করছেন। আর জলের দাগ এটার 5 কবিতার বই? লাইনটা কবিতারই বই। কাব্যগ্রন্থ। এটা হচ্ছে লাইনটা যদি আমি বলি যে আমার মৃত্যুই যেন নদী আর জন্ম সেথা দাগ, এই জলের দাগ। আর মডেলিং আর নিয়ে? হচ্ছে হ্যাঁ, নতুন আমি এখন বেশ কিছু কোম্পানির সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। অলরেডি আমি 2টা রেস্টুরেন্টের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলাম, এবং মীরা নামে যে ব্র্যান্ড আছে দেশীয় পণ্যের, ওদের দেশীয় ক্লথিং, ক্যাফে, গ্রোসারি, মীরা 3-4টা সেক্টরে কাজ করে। তো মীরা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি যুক্ত হলাম, এবং সামনে একটা ডকুমেন্টারি ফিল্ম করার কথা আছে, তারপরে হচ্ছে একটা শর্ট ফিল্ম করব, আর মিউজিক ভিডিও নিয়ে একটু প্ল্যান আছে। ওকে, অনেক সুন্দর। ওকে, জ্যাকলিনের কাছে লাস্ট কোশ্চেন আমাদের অডিয়েন্সের জন্য। জ্যাকলিন তার ক্যারিয়ার নিয়ে, আই মিন এই যে মডেলিং কিংবা এই সাহিত্য নিয়ে, তাকে সে নিজেকে কোথায় দেখতে চায়? ফার্স্ট কোশ্চেন। অ্যান্ড সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যারা নতুন তোমার মতো, তুমি তো এখন মোটামুটি বেশ পরিচিত, এবং যারা কাজ করতে চায়, বেসিক্যালি যারা কিনা মডেলিং করতে চায়, তাদের জন্য তোমার পরামর্শ কি? এবং তাদের জন্য পরামর্শটা আসলে কি? আসলে সবাইকে ধন্যবাদ যে এতক্ষণ ধরে তারা আমার কথা শুনছেন, আরিফ ভাইয়ের কথা শুনছেন, এই জন্য সবাইকেই ধন্যবাদ। আমি আসলে আমাকে কোথায় দেখতে চাই, আমার কাছে সফলতাটা আমার মানসিক শান্তি, যে আমি এই কাজটা করে খুশি আছি, আমি সেটাই চাই। আমি খুব ভালো একটা গল্পে অভিনয় করতে চাই, খুব সুন্দর একটা ছবি আমার মনের মতো ফটোশ্যুট করতে চাই, এতটুকুই আমার লক্ষ্য। আর হচ্ছে যারা নতুন কাজ করছে, শুধু কাজের মানসিকতায় থাকতে হবে যে আমি কাজ করতে চাই, আমি তারকা হতে চাই, সেলিব্রিটি হতে চাই, এই ধারণা নিয়ে আমার মনে হয় যে কাজে আসা উচিত না। সেলিব্রিটি হওয়া বা তারকা হওয়ার, আজকাল ভাইরাল হওয়ার অনেক ইস্যু। তো আপনি যদি কাজ করতে চান, কাজকে ভালোবেসে আসেন, তো আপনি এখানে আসতে পারেন, এতটুকুই। তোমার একটা কবিতা শুনি, কবিতা শুনতে শুনতে আমার বিদায় নেই। আচ্ছা, ছোট্ট একটা কবিতা বলতে বলতে তাহলে বিদায় নিচ্ছি। আমাকে ভালোবেসো না তুমি, তুমি ভালোবাসতে শুরু করলে হয়তো আমার অপ্রাপ্তির নেশা কেটে যাবে। দিনের পর দিন তুমি কেমন আছো জানতে চাইবার জন্য আমার তৃষ্ণা কমে যাবে। তোমার কথা শোনার জন্য আমার অস্থিরতা কমে যাবে। তার চেয়ে আমাকে ভালোবেসো না তুমি, বরং তোমাকে না পাওয়ার বেদনা বাড়তে দাও। বরং আমাকে বুঝতে দাও, তোমাকে না পাওয়ার কতখানি শূন্যতা বুকে নিয়েও আমি
তোমাকে ভালোবাসতে পারি। থ্যাংক ইউ সো মাচ যারা কিনা এতক্ষণ পর্যন্ত আমাদের এই সুন্দর শোটা উপভোগ করলেন। আশা করি আমরা আপনাদের জন্য পরবর্তী এপিসোডে নতুন একজন গেস্ট নিয়ে আরো জীবনমুখী অনেক কথাবার্তা বলবো আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন।